প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো এবং তোমরা নিয়মিতভাবে পড়াশোনা করছো। তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে চলে আসো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায় নিয়ে শেষ কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের এটা হচ্ছে 24 এবং 25। গত ক্লাসে আমি তোমাদেরকে 23 থেকে শুরু করে এখন 22-23 এই তিনটি অঙ্ক তোমাদেরকে করিয়েছিলাম। আশা করি বুঝতে পেরেছো এবং অনুশীলন করেছো। তো আজকে আমি সেই দুটো অঙ্ক যেখানে রেখাচিত্রে ব্যবহার করা হচ্ছে সেটা তোমাদেরকে আজকে আমি বোঝানোর চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ধৈর্য ধরে অঙ্কগুলি বোঝার চেষ্টা করো। আশা করি খুব সহজ ভাবে তোমরা বুঝে যাবে যদি তোমাদের মনোযোগ থাকে। তো আমরা বোর্ডের দিকে তাকাই। অধ্যায় অষ্টম চতুর্থ তত্ত্ব 24 নম্বর অঙ্ক। তো এখানে দেখো আমাদের বই 24 নম্বর পথে দেখা আছে 0 ডিগ্রি থেকে 98 পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে। কথাটা বুঝার চেষ্টা করো। 0 ডিগ্রি হতে 98 তাপমাত্রা অক্ষতে কেন বাদ দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে প্রথম অঙ্ক আমরা সমাধানটা করতে যাবো। 0 ডিগ্রি হতে 98 তাপমাত্রা পর্যন্ত অক্ষতে কেন বাদ দেওয়া হয়েছে, এটা উত্তর আমরা খুঁজবো। এটা যদি আমরা খুঁজি এখানে কি দাঁড়াবে দেখো। সেটা হচ্ছে তোমরা জানো মানুষের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট। এটা মানুষের তাপমাত্রা। এই কারণে তাপমাত্রাটাকে আমরা কি করলাম, অক্ষ থেকে বাদ দিলাম। তাহলে এখানে লিখে দেব 98 পর্যন্ত মানুষের স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় বিদায় অক্ষতে বাদ দেওয়া হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 24 নম্বরে উত্তরটা আমরা পেয়ে গেলাম 98 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত মানুষের স্বাভাবিক তাপমাত্রা ধরা হয় বিদায় অক্ষতে বাদ দেওয়া হয়েছে। তোমরা তোমাদের বইতে দেখো এবং খাতা লিখে ফেলো। আমি কিন্তু তোমাদেরকে দেখালাম। তারপরে আসো দ্বিতীয় নম্বরে কি বলা হয়েছে, 12 ঘন্টার তাপমাত্রা সম্বন্ধে আমরা একটা বর্ণনা দিব। কিভাবে দিব, এখানে তো তোমরা একটা কথা মনে রাখবে, 24 নম্বরে তোমরা পড়ো সেখানে রেখাচিত্রের মাধ্যমে দেখাই দেবে। তারপরে রেখাচিত্রের মাধ্যমে দেখাবো এখানে উপরে কথাটা কি বলা আছে। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আসো আমরা একটা তাপমাত্রা অর্থাৎ সকাল 6টা থেকে শুরু করে সূর্যের 3 ঘন্টা অন্তর 12 ঘন্টার তাপমাত্রা ফারেনহাইট রেখাচিত্রের মাধ্যমে দেখা। সকাল 6টা থেকে 98 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু মানুষের গড় তাপমাত্রা আমি আগে বলেছি, সে তাপমাত্রা কিন্তু ধরা হবে না। তার উপরের তাপমাত্রাগুলি আমরা রেকর্ড করব। তাহলে আসো আমরা একটু দেখি। তাহলে প্রথমে আসো সকাল 6টায় তাপমাত্রা কত দাঁড়াবে, 100 ডিগ্রি ফারেনহাইট।
সকাল 6টা তাপমাত্রা আমরা পেলাম 100 ডিগ্রি ফারেনহাইট। তাহলে 3 ঘন্টা পর পর ওখানে বলা আছে 3 ঘন্টা, তাহলে 6টার সাথে 3 ঘন্টা যদি আমরা যোগ করি তাহলে হবে সকাল 9টা। তাহলে আসো সকাল 9টা। তাহলে 9টাতে আমরা তাপমাত্রা পাবো 102 ডিগ্রি ফারেনহাইট। তোমরা জানো সকালে তাপমাত্রা একটু থাকে কম থাকে, ঠান্ডা থাকে। তারপর আসো আমরা সকালে দুপুর আসো 9টার সাথে যদি আমরা 3 ঘন্টা যোগ করি 12টা দাঁড়াচ্ছি। তাহলে 12টাতে আমরা তাপমাত্রা নির্ধারণ করবো 103 ডিগ্রি ফারেনহাইট। তারপর 12টার সাথে যদি আমরা আর 3 ঘন্টা যোগ করি 3টা হবে, তাহলে বিকেল 3টা মানে বিকেল হয়ে যাচ্ছে 3টা। তাহলে বিকেলে 3টার তাপমাত্রা একটু নিচের দিকে থাকবে, তাহলে এখানে আমরা 101 ডিগ্রি ফারেনহাইট। তারপর আসছে সন্ধ্যা 6টা, 6টা সন্ধ্যার সময় সবসময় তাপমাত্রা কমতে পারবে একটা কার্বনিক 99 ডিগ্রি ফারেনহাইট। তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে তাপমাত্রা প্রকৃতি বর্ণনা করলাম। 12 ঘন্টার তাপমাত্রা আমরা পেয়ে গেলাম 3 ঘন্টা অন্তর পর 6টা 9টা 12টা 3টা 6টা। তো শিক্ষার্থীরা তোমরা কিন্তু বোর্ডের দিকে তাকাও এবং ভালো করে বুঝতে চেষ্টা করো। এরপরে আমরা কিন্তু একটা রেখাচিত্র তৈরি করি। তাহলে এটা মুছে ফেলতেছি। এই রেখাচিত্রটা আমরা কিন্তু এর উপরে তৈরি করি। তো আসো আমরা তোমাদের কাছে যদি গ্রাফ পেপার থাকে, আমরা সাধারণত এই সবটা গ্রাফ পেপারে করে থাকি। গ্রাফ পেপার কিন্তু স্টেশনারি দোকানে পাওয়া যায়, তোমরা সেখান থেকে ক্রয় করতে পারো। আর পরীক্ষার সময় তোমরা গ্রাফ পেপার ইউজ করার চেষ্টা করবে, এটা গ্রাফ পেপারে দেখানোর চেষ্টা করবে। আমি বোর্ডে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে আসো আমরা একটা চক তৈরি করব। তাহলে আমরা যদি চক তৈরি করি x, আমরা দুটো অক্ষ তৈরি করব, একটা হলো x একটা হচ্ছে y। আমরা পাশে আরো তাপমাত্রা তৈরি করতেছি, তোমরা দেখো। তাহলে আসো আমরা তাপমাত্রাকে একটাকে x করব, একটাকে y করব। তাহলে এখন আসো আমরা এখানে কিছু তাপমাত্রা এটাকে আমরা জুড়ে ধরবো আর এটাকে x। তোমরা দেখো আমরা প্রত্যেকটা ঘরকে একটা একক হিসেবে ধরলাম, ধরে দিলাম আমরা 5 একক। তাহলে এখানে আমরা এখানে সকাল 6টা, তোমরা দেখো আমরা এখানে বিভক্ত 6টা। তারপরে আসো আমাদের 9টা, তারপরে 12টা, তারপরে 3টা, তারপরে 6টা। তাহলে আমরা এখানে তোমরা দেখো আমরা এখানে x অক্ষে তাপমাত্রা দিলাম, এটা হচ্ছে তাপমাত্রা, সরি এটা হচ্ছে সময়। তাহলে আমরা এটা দিলাম সময় আর এটা দিলাম তাপমাত্রা। এখানে তাপমাত্রা আমরা মানুষের স্বাভাবিক তাপমাত্রা, সেতু এটা অক্ষ থেকে বাদ হয়েছে 99 থেকে শুরু হবে, তারপরে 100, 101, 102, তারপরে 103। তোমরা দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে লিখছি, তারপরে বুঝার চেষ্টা করো। তারপরে এখানে তোমরা বোর্ডের দিকে তাকাও,
সকাল 6টার তাপমাত্রা হচ্ছে আমার 100 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এখানে 6টার পয়েন্টে আসো, সেখান থেকে আমরা একদম উপরে 100, এখানে তোমরা দেখো এখানে 100 পয়েন্ট আছে, ঠিক সেখানে আমরা উপরে 100 পয়েন্ট একটা পয়েন্ট দেব, পয়েন্ট ঠিক করব। তারপর আসো 9টা, যখন এখানে 9টা তখন আমরা তাপমাত্রা 102, তাহলে 9টা থেকে আমরা উপরে 102 একটা পয়েন্ট ঠিক করব। আমি তো উপরে গিয়ে 102 তে একটা পয়েন্ট তৈরি করছি, তোমরা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তারপরে এখানে দেখো দুপুর 12টা, ওটার দিকে তাকাও 12টা, তখন তাপমাত্রা হচ্ছে 103 ডিগ্রি, তাহলে আমরা এখানে 12টা পয়েন্টে যাবো, সেখান থেকে আমাদের বলছে যে 103 ডিগ্রি, 12টা থেকে আমরা উপরে 103 ডিগ্রি উপরে একটা পয়েন্ট। তারপরে হচ্ছে আমাদের বিকাল 3টা, তাপমাত্রা হচ্ছে 101, তাহলে এখানে 3টা যখন আমরা যাবো 101 এ একটা পয়েন্ট করব। তারপর আসো সন্ধ্যা 6টা, তাপমাত্রা হচ্ছে 99, তো 6টার পয়েন্ট শেষ, এখানে গিয়ে ঠিক উপরের দিকে আমরা গিয়ে 99 একটা পয়েন্ট করব। এখন দেখো আমরা যদি তাপমাত্রা মোটামুটি পয়েন্ট পেয়ে গেছি, তখন আমরা করব কি একটা ডাক করব, তাহলে ডাকটা এখান থেকে প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। তোমরা দেখো রেখাচিত্রটা আমরা তৈরি করে ফেলেছি, এটা হচ্ছে মোটামুটি রেখাচিত্রের মাধ্যমে আমরা তাপমাত্রাটা দেখালাম। তো শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি বোর্ডে লিখে দিয়েছি, মোটামুটি আমরা এই জিনিসটা কমপ্লিট করে ফেলেছি। তো এখন আমরা তোমাদেরকে এটা দেখাবো, সেটা হচ্ছে 12টার তাপমাত্রার প্রকৃতি আমরা রেখাচিত্রের মাধ্যমে গণনা করলাম, হচ্ছে খ নাম্বার। দেখা যাচ্ছে না? তো আমি বুঝতে পারতেছি, পরের অঙ্কে কিন্তু আমি চলে যাচ্ছি। শিক্ষার্থীরা আমরা 24 নম্বর অঙ্কটা শেষ করলাম, এখন আমরা 25 নম্বর অঙ্ক তোমাদেরকে ধারণা দিব, তারপর আমরা আমাদের অঙ্ক এখানে শেষ করব। তোমরা মনোযোগ দাও। 25 তারপরে আমরা এখানে তোমরা 25 নম্বর অঙ্কটা একটু দেখো, তোমাদের বইতে সবাই বই নেও। একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো নিতে সংখ্যা লিখে, 20 থেকে 40 পর্যন্ত তোমাদের বইতে দেওয়া আছে। তোমাদের পৃষ্ঠা আমি আগে বলেছি 148 পৃষ্ঠা, 149 পৃষ্ঠা 24। দেখো এখানে কি বলা হয়েছে, এটা বলছে যে কতটা সংখ্যাগুলো মানের ক্রম অনুসারে সাজাও, তাহলে আমরা এখন মানের ক্রম অনুসারে সংখ্যাগুলো কি করব, সাজাবো। 5 তাহলে আমরা মানের ক্রম অনুসারে সাজাই, আমরা তাহলে এখন আসো প্রিয় শিক্ষার্থীরা, মানে অনুসারে আমরা দেখব 21 21 2 22
প্লাস 2 3 4 5 6 7 8 প্লাস 2 3 4 5 6 7 8 তাহলে 22 8 বার দাঁড়াবে আমরা রেজাল্ট পেয়েছি তারপর 25 32 1 2 3 4 তাহলে 32 4 বার তারপর আসো 35 3 বার 37 5 বার 1 2 3 4 5 বার 37 और 39 3 বার তারপর আসো 40 3 বার তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের মানে ক্রম অনুসারে কিভাবে সাজালাম সেটা পেয়ে গেলাম পুরো করে লিখতে পারো মানে ক্রম অনুসারে সাজিয়ে পাই তাহলে এই শব্দগুলো আমরা মানে ক্রম অনুসারে এগুলো সাজিয়ে ফেলাম তোমরা একটু লিখে নাও আমি একটু আসতেছি তো আমি মুছে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তারপরে আসো আমরা তারপরে তারপরে আমরা যেটা লিখবো যে মধ্যক এবং প্রশ্ন তো আমরা একদম খুব সহজ করা পাঠ মধ্যক এবং প্রশ্ন নির্ণয় করা মধ্যক ও প্রশ্ন নির্ণয় করা মানে এখন মধ্যক তো তোমরা জানো যেহেতু এখানে সংখ্যা জোড় সংখ্যা তাহলে আমরা এখানে জোড় সংখ্যা হিসেবে আমরা মধ্যক বলবো যে 30টা সংখ্যা এখানে আছে তাহলে যেহেতু তাহলে মধ্যক হবে 15তম যোগ 16তম সংখ্যা আর সূত্র তৈরি আমরা বাদ দিব তাহলে 15তম এবং 16তম সংখ্যা যদি আমরা তোমাদের লিখি তাহলে এখানে আমরা 15 প্লাস 16 2 তাহলে 15 আর 16 যোগ করলে দাঁড়াবে কত
তাহলে 15 আমরা যদি যোগ করি তাহলে আমাদের এই সংখ্যা দাঁড়াবে হচ্ছে সরি 16তম সংখ্যা যদি আমরা রাই তাহলে আমাদের 15তম সংখ্যা হচ্ছে 32 আর 16তম সংখ্যা হচ্ছে 32 তাহলে 32 আর 32 66 2 তাহলে 66 2 দিয়ে ভাগ করলে আমাদের সংখ্যা হবে 32 তাহলে আমাদের মধ্য দিচ্ছে সুতরাং মধ্য 32 তাহলে আমরা মধ্য পেয়ে গেলাম 32 আমরা দেখো আমি লিখে দিলাম আমি আবার বুঝিয়ে দিচ্ছি এবার আমরা প্রশ্ন নির্ণয় করব তো আমি প্রশ্ন নির্ণয় করতে এটা সহজভাবে বলে দিই যেটা এখানে আমি বলি 21 দুইবার 22 8 বার আছে 25 আছে দুইবার আর 32 আছে 4 বার আর 35 তিনবার তাহলে আমরা একে লিখে দিই 21 দুইবার 22 8 বার এবং 25 দুইবার 32 চারবার তারপরে 35 তিনবার তারপরে আছে 37 পাঁচবার তারপরে 39 তিনবার তারপরে 40 তিনবার তাহলে সেক্ষেত্রে তোমরা কি দেখো এখানে 22 8বার তার মানে 22 হচ্ছে এখানে সর্বাধিক সংখ্যা তাহলে আমরা আমাদের প্রশ্নটি পেয়ে গেলাম তাহলে সুতরাং 22 সংখ্যা কি 8 বার আছে 22 সংখ্যাটি যদি 8 বার থাকে তো সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে প্রশ্ন 22 তাহলে আমরা প্রশ্নকে পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম 22 তো শিক্ষার্থীরা তোমরা কিন্তু একটু মনোযোগ দাও আমরা প্রশ্ন 22 পেয়ে গেলাম আমি মুছে দিতেছি তারপরে আমরা তথ্য ও রেখাচিত্রের মাধ্যমে আমরা একটা অঙ্কন করব ওই যে অঙ্কনটা আমরা আগে করছিলাম রেখাচিত্র একটু সহজ রেখাচিত্রের মাধ্যমে আমরা সেটা দেখাবো তাহলে আমরা এখানে রেখাচিত্রের মাধ্যমে দেখাতে হলে প্রথমে সংখ্যা তারপর হচ্ছে ঘটক সংখ্যা তাহলে আমাদের সংখ্যা 21 দুইবার 22 8 বার 25 দুইবার 32 চারবার 35 তিনবার 37 পাঁচবার 39 তিনবার এবং 40 তিনবার তাহলে আমরা ঘটক সংখ্যা পেয়ে গেলাম এই ঘটক সংখ্যার উপরে আমরা একটা রেখাচিত্র তৈরি করব শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমরা পাশে একটা রেখাচিত্র তৈরি করি তাহলে আসো ঠিক আমরা আগে করছিলাম কিভাবে একটা দাগ টেনে নিব 2 3 4 5 6 और এদিকে এটা টেনে নিব তোমরা যদি এই রেখাচিত্রটা গ্রাফের মাধ্যমে দেখার চেষ্টা করবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য তাহলে এখানে আসো আমরা 21 থেকে 40 পর্যন্ত
সংখ্যা পেয়েছি, তাহলে এখানে আমরা দেব সংখ্যা, আর এই পাশে আমরা দেব ঘটক সংখ্যা, ঘটক সংখ্যা। তাহলে ঘটক সংখ্যা কিন্তু বেশি নাই, সেটা তোমার 2 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত আছে, 2 থেকে শুরু হয়ে কি পর্যন্ত আছে, 8 পর্যন্ত আছে। তাহলে আমরা যদি 8 পর্যন্ত বলি 1 1 2 3 4 5 5, আমরা যদি আরো বাড়াই দিকে যাই, একটু উপরে যাই, 6 7, একটু উপরের দিকে আগায় 8। তাহলে মোটামুটি আমরা লিখে ফেলতে পারি। তাহলে আসো এখানে আছে 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা এখানে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে 6টা আমরা এখানে দুটো বাড়াতে হবে, দুটো সংখ্যা আমাদেরকে আরো বাড়াতে হবে, তাহলে একটা রাখা আর দুটো রাখা। তাহলে আমরা এই ঘটক সংখ্যাগুলো লিখে নিই, 21, তারপর 22, তারপর 25, তারপর 32, তারপরে হচ্ছে 37, 32 এর পরে 35, 37, তারপর 39, 40। এই আমরা সংখ্যা লিখে ফেললাম। আর এখানে আমরা লিখব 2 থেকে 8, তাহলে 2 3 4 5 6 7 8। তো মোটামুটি আমরা রেখাচিত্রের মাধ্যমে ঘটক সংখ্যা দিলাম এবং ঘটক সংখ্যা দুটো দিলাম। তাহলে এখন রেখাচিত্র আমরা কিভাবে তৈরি করব? তাহলে এখন আমরা দেখো 21, যখন আমার সংখ্যা 21 তখন আমার ঘটক সংখ্যা 2। তাহলে এখানে আসলে আমরা 2 দিয়ে একটা পয়েন্ট তৈরি করি। তারপর হচ্ছে আমরা যখন ঘটক সংখ্যা 22 তখন ঘটক সংখ্যা 8, তাহলে 22 সংখ্যা আমরা 8 এর কাছে দিয়ে একদম বরাবর 8 এর উপরে একটা পয়েন্ট তৈরি করতেছি। তারপর আমরা রেখা টানব, তারপর আবার 25 আর ঘটক সংখ্যা 2, তাহলে 25 এ দাও এখানে দুইটা একটা রেখা ছিল পয়েন্ট তৈরি করো। তারপর 32 ঘটক সংখ্যা 4, তাহলে 25 এ দাও, তাহলে এখানে 4 বরাবর করে 4 একটা পয়েন্ট তৈরি করব। তারপর আসো 35 30, তাহলে 35 এ আমরা 3, তারপর 37 5, তাহলে 37 এ দাও ঠিক বরাবর করে 5 একটা পয়েন্ট তৈরি করব। তারপরে 39 3, 39 এ একদম 3 একটা পয়েন্ট তৈরি করা, সর্বশেষ 40 3। মোটামুটি আমরা পয়েন্ট তৈরি করে ফেলছি। তো এখন আমরা কি করব? রেখাচিত্র তৈরি করব। রেখাচিত্র তৈরি করলে আমরা এখান থেকে একদম সুন্দর উদ্ভব, সেখান থেকে নিচে নামবো, মানে এখানে যাবো, এখানে যাবো, এখানে যাবো, এখানে যাবো, এখানে যাবো। দেখো আমি রেখাচিত্র কিন্তু তৈরি করে ফেলেছি, অর্থাৎ এই ঘটক সংখ্যার মাধ্যমে আমার রেখাচিত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? তাহলে মোটামুটি আমার 24 নম্বর অঙ্ক এখানে আজকে শেষ। তো তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা এই যে অঙ্কগুলি আমি 2টি ক্লাসের মাধ্যমে শেষ করেছি, তোমরা একটু মনোযোগ সহকারে সেই অঙ্কগুলি বাসায় অনুশীলন করবে। আর তোমরা জানো তোমাদের একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেই পরীক্ষাটা তোমরা বাসায় বুঝে শুনে মনোযোগ সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অগ্রিম শুভেচ্ছা এবং মনোযোগ সহকারে বাসায় লেখাপড়া করবে এবং প্রতিদিন তোমরা তোমাদের অনুশীলন চালিয়ে যাবে। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো করবে। খুদা হাফেজ।